আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি গোপালগঞ্জের মকসুদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা যাওয়ার পথে যেহেতু পদ্মা নদী পার হতে হয়, যেহেতু এখানে পদ্মা সেতুও রয়েছে, আবার ওইদিকে ফেরি পারাপারের অপশনও রয়েছে, তো এবার না হয় ফেরি পারাপার হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। আমার আজকের ট্যুরমেট হিসেবে থাকছে কমফোর্ট লাইন পরিবহনের একটি নন এসি বাস। যাত্রাপথের সকল ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে অবস্থান করছি গোপালগঞ্জের মকসুদপুর নামক স্থানে, আর এখন বাজে দুপুর 1:30। আমি কাউন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছি। এখানে বেশ অনেকগুলো বাসের কাউন্টার রয়েছে, যেগুলো খুলনা, পিরোজপুর, বেনাপোল এইসব অঞ্চলের। এছাড়া ঢাকা তো যেতেই পারবেন। দেখতে দেখতে আমাদের বাসটি চলে আসে। আমিও বাসে উঠে পড়লাম। আমাদের গাড়িটি চলতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের বাসের চালক যিনি রয়েছেন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ভাইয়ের নাম হচ্ছে শাহ আলম ভাই। বেশ হাসি খুশি একজন মানুষ, তার ব্যবহারও অসাধারণ। এছাড়া একজন চালক হিসেবে বেশ দক্ষ। কিছুদিন আগে ভাইয়ের সাক্ষাৎকার ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করি। আপনারা যদি তার সাক্ষাৎকার ভিডিওটি দেখতে আগ্রহী হন, তাহলে ডেসক্রিপশন বক্সে তার সাক্ষাৎকার ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। রাস্তার দুই সাইডের পাটখড়িগুলো পানি থেকে উঠিয়ে রোদে শুকাতে দিয়েছে। রাস্তার দুই সাইডে পাটখড়িগুলো থাকার কারণে রাস্তার সৌন্দর্য আমার কাছে মনে হচ্ছে অনেকটাই বেড়ে গেছে, কারণ সবসময় তো এগুলো দেখা যায় না। আমি বসুমতী ট্রান্সপোর্টে করে শ্রীনগর থেকে পদ্মা সেতু হয়ে মকসুদপুরে চলে আসছিলাম। মকসুদপুর থেকে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল গাবতলী। যদি পদ্মা সেতু হয়ে যায় কদমতলীর পরে প্রচুর জ্যাম থাকে, সেই জ্যামে বসে থাকা লাগবে। তাই আমি চিন্তা করলাম যে পদ্মা সেতু পার না হয়ে ফেরি পারাপার হয়ে যাই, যেহেতু সময় একই লাগবে। প্রথমে আমি বসুমতী ট্রান্সপোর্টে উঠে পড়েছিলাম। পরে মনে হলো যে শাহ আলম ভাইকে একটা কল দেই। তো ভাইকে কল দিলাম, ভাই কল ধরলো। বললাম কোথায় আছেন? বললো যে গোপালগঞ্জে আছি। তারপরে ভাই বলে যে শিহাব তুমি মকসুদপুর থাকো, আমি আসতেছি। তারপরে ভাইয়ের জন্য 1 ঘন্টা মতো অপেক্ষা করার পরে গাড়িটিকে পেয়ে গেলাম। যদিও গোপালগঞ্জ থেকে মকসুদপুর পর্যন্ত আসতে 1 ঘন্টা সময় লাগে না। এর মধ্যে ভাইয়ের গাড়ির চাকা পাংচার হয়ে যায়, তাই ওটাকে রিপ্লেসমেন্ট করতে গিয়ে একটু দেরি হয়। যদিও আমারও অনেক ইচ্ছে ছিল, অনেকদিন ধরে ফেরি পার হই না, তাই চিন্তা করলাম ভাই যেহেতু ফেরি পার হয়ে যাবে, তাহলে ভাইয়ের সাথেই যাওয়া যাক। দেখতে দেখতে ভাঙা এক্সপ্রেসওয়েতে চলে আসলাম। ভাঙা থেকে আমরা বাম দিকের রাস্তায় চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে মূলত ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে যাওয়া যায়। আমরা রাজবাড়ী অঞ্চল পর্যন্ত যাব না, তার আগেই গোয়ালন্দ মোড় থেকে ডানে চলে যাব। ওখান থেকে খানখানাপুর হয়ে সোজা দৌলদিয়া ঘাটে। কিছু দূর আসতেই গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসকে আমরা সামনে পেয়ে যাই। পেছনেও একটা রয়েছে, কিছুক্ষণ পর পর হরেন দিচ্ছে। বলতে গেলে বলাই যায় যে গোল্ডেন লাইন পরিবহনের এলাকায় আছি। আমাদের বাসের চালক সুযোগ পেতে গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে অতিক্রম করে ফেললো। বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী রাস্তার মোড়ে। এখান থেকে ডান দিক দিয়ে আমরা সোজা চলে যাব গোয়ালন্দ মোড় পর্যন্ত। ভিডিওটি যত সংক্ষেপে করা যায় ততই ভালো, তাই আমি ওইভাবে ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি।
দেখতে দেখতে গোয়ালন্দ মোড়ে চলে আসলাম। এখানে কিছু যাত্রী নামার ছিল, যাত্রীদেরকে নামিয়ে দিয়ে আমরা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই রাস্তাটাই মূলত সরাসরি দৌলতদিয়া ঘাট পর্যন্ত চলে গেছে। ছোটকালে যখন ঈদের সময় ঢাকা যেতাম বেড়াতে, তখন দেখতাম ফেরি পার হওয়ার জন্য এই রাস্তার শেষ মাথা পর্যন্ত বাস ট্রাকের জ্যাম চলে যেত। একটা সময় ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগতো এই ফেরির জন্য। দেখতে দেখতে ফেরির টোল ঘরের সামনে চলে আসলাম। ফেরিতে ওঠার জন্য সুপারভাইজার ওই টোল ঘরে টাকা দিতে গেছে। ওইদিকে রানা ভাইও ঢাকা থেকে ফেরি পার হয়ে চলে আসলো। পরে রানা ভাই চলে গেল, আমরাও সামনের দিকে অগ্রসর হচ্ছি। কিছু দূর আসতেই গাড়ির ফেরির সিরিয়াল পেয়ে গেলাম। এই সিরিয়ালে অল্প কিছু বাস এবং ট্রাক রয়েছে। এখনো ওপার থেকে ফেরি এসে পৌঁছায়নি, তাই আমাদের ফেরির জন্য অপেক্ষা করা লাগছে। যদিও আমার কাছে এই সময়টা একটু বেশি ভালো লাগছিল, কারণ ফেরির জন্য সিরিয়ালে অপেক্ষা করা এই বিষয়গুলো অনেক মিস করি। আমাদের গাড়ির পেছনে রয়েছে জেআর পরিবহনের একটি বাস। ছোটকালে আমার সব থেকে পছন্দের একটা ব্যানার ছিল জেআর পরিবহন। তখন তাদের বেশিরভাগ গাড়িগুলোই দর্শনা জীবননগর, খালিশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ হয়ে সার্ভিস দিত। এখন তাদের বেশিরভাগ গাড়ি মেহেরপুর রোডে সার্ভিস দেয়। হয়তোবা দর্শনা জীবননগর, খালিশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ হয়ে তাদের গাড়ির দিনে একটা ট্রিপ চলে, তাও চট্টগ্রাম পর্যন্ত। যাই হোক, ওই পার থেকে ফেরি চলে আসে, আমরাও আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। 3 নাম্বার ঘাট হয়ে আমরা ফেরির দিকে অগ্রসর হচ্ছি। এভাবে আমরা আস্তে আস্তে ফেরিতে উঠে পড়ছি। তো আমি আর কথা বলছি না, আমি খাওয়া দাওয়া করি। আপনারা এই ফাঁকে ফেরি এবং পদ্মা নদীর সৌন্দর্য দেখতে থাকুন।
দেখতে দেখতে ফেরি পার হয়ে পাটুরিয়া ঘাটে চলে আসলাম। গাড়িগুলো ফেরি থেকে নামছে। আমিও গাড়িতে উঠে পড়লাম। ফেরি পার হয়ে আমাদের গাড়িটি চেকের জন্য দাঁড়ায়। এই ফাঁকে জেআর পরিবহনের গাড়িটি আমাদের আগে চলে যায়। এভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। কিছু দূর আসতেই একটি বাইক জেআর পরিবহনকে অতিক্রম করতে যেয়ে একটি রং সাইডে আসা ট্রাকের মুখোমুখি হয়ে যাচ্ছিল। আপনারা তো দেখতেই পারলেন যে বাইকে থাকা দুজন মানুষ কিভাবে বেঁচে গেল। বাইক চালক এমনভাবে ট্রাক চালকের দিকে তাকাচ্ছিল যে ট্রাক চালকেরই দোষ। এখানে যদি দুর্ঘটনাটা ঘটেই যেত তাহলে আপনারাই দোষ দিতেন কাকে? নিশ্চয় ট্রাকওয়ালাকে। মানুষ কার দোষ সেটা বিচার করে না, দেখে কার বড় গাড়ি আর কার ছোট গাড়ি। বড় গাড়ির দোষ, ছোট গাড়ির কোনো দোষ নেই। যাই হোক, এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এভাবে আমরা জেআর পরিবহনের বাম্পার ধরে সামনের দিকে অগ্রসর হতে থাকি। কিছু দূর আসার পরে জেআর পরিবহনের বিপরীত লেনে ট্রাক আসায় সেই গ্যাপে পড়ে যায়। আমরা এই ফাঁকে বের হয়ে চলে আসি। কিছু দূর সামনে আসতেই চুয়াডাঙ্গা ডিলাক্সের আফতাবিয়ান হিনোইকে ওয়ানজে বাসকে পেয়ে যায়। চুয়াডাঙ্গা ডিলাক্স হলো আমার পছন্দের তালিকায় থাকা দ্বিতীয় নাম্বার ব্যানার। প্রচন্ড পরিমাণ ভালো লাগে এই ব্যানারটাকে। যদিও কোম্পানির ওইরকম গুরুত্ব নাই তাদের গাড়ির প্রতি, তাদের নন এসি গাড়িগুলোর অবস্থা খুবই বাজে। যাই হোক, ওই বিষয়ে আমি না যাই।
দেখতে দেখতে নবীনগর চলে আসলাম। এখানে কিছু যাত্রী নামার রয়েছে, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এবার চলুন কথা বলা যাক ভাড়া সংক্রান্ত বিষয়ে। গোপালগঞ্জ থেকে গাবতলী পর্যন্ত কমফোর্ট লাইন পরিবহনে আপনারা 550 টাকায় ভ্রমণ করতে পারবেন। দেখতে দেখতে চলে আসলাম গাবতলী বাস টার্মিনালের সামনে। আমার গন্তব্য ছিল এই পর্যন্তই। আমি শাহ আলম ভাইয়ের থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে পড়লাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।